আমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। শোন আমার, মিজান খুব ভালো ছেলে, আর মিজান ভালো ছেলে বলেই গ্রামের সবাই মিজানকে নিয়ে কুচ্ছা রটাচ্ছে। গ্রামে তো আরো ভালো ছেলে আছে, কই তাদের নামে থেকে কুচ্ছা রটে না? শুধু মিজান ভাইয়ের নামে সবাই বাজে কথা বলছে। সে যে যাই বলুক, আর কখনো যেন তোমাকে ঝগড়াঝাটি বা মারামারি করতে না শুনি। যাও শুয়ে পড়ো। ওকে তুমি ওভাবে না বললেও পারতে। আমাদের আমান তো এমন উগ্র মেজাজের ছেলে নয় যে লোকের সাথে পায়ে পা বাজিয়ে ঝগড়া করবে। নিশ্চয়ই কেষ্ট এমন কোনো কিছু বলেছে যার জন্য আমান এরকম কাজ করতে বাধ্য হয়েছে। বড় বউ, হাতি যদি কাদায় পড়ে তাহলে চামচিকাও লাথি মারে। এখন সময় বড় খারাপ, তাই সাবধান থাকতে হবে নিজেদেরকে। আর সমস্ত কেষ্ট তর্ক মেজমল্লিকের দল আমাদের দোষ ধরার জন্য উঠিয়ে আছে, ওদের থেকেও আমাদের সাবধান থাকতে হবে। এত সাবধানে থেকেও আমাদের সংসারের তো কিছুই হয়নি, সব কেমন যেন ওলটপালট হয়ে গেল। এতগুলো বছরে কি হয়েছে বলতে পারো? কিছুই হয়নি, শুধু মানুষের উপকার করে গেছো। কি পেয়েছো বলো তো? ভালোবাসা পেয়েছি, সম্মান পেয়েছি, যা টাকা পয়সা দিয়ে পাওয়া যায়। ভালোবাসা সম্মান দিয়ে পেট ভরে না, সংসার চলে না। এসব কথা এখন থাক বড় বউ, রাত হয়েছে, শুয়ে পড়ো। স্যার ওনারা আসছেন। হ্যাঁ, নিয়ে এসো। হ্যাঁ, আসুন মিস ফারজানা, বসুন বসুন। আপনি হঠাৎ ফুল মিয়াকে ডেকে পাঠালেন কেন? আপনারা বলে যাওয়ার পর সুলতানের ব্যাপারে আমরা খোঁজখবর নিতে থাকি। একসময় সুলতানের খবর পাই, সেই খবর জানাতেই আপনাদেরকে ডাকা। কি খবর? সুলতানা কোথায় আছে, কেমন আছে? একটা খুব ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজটা কি? সুলতান মারা গেছে। কালাপানি যাওয়ার পথে জাহাজে ওঠার সময় সে পালায়। বহুকাল তার কোনো খোঁজখবর পাইনি। গত সপ্তাহে নদীর ধারে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার বডি একেবারে পচে গিয়েছে, শরীরের বেশিরভাগ মাংসই মাছে খুবলে খেয়ে নিয়েছিল। তাই ওই নদীর ধারেই তাকে কবর দেওয়া হয়েছে। কিন্তু অফিসার, আপনি বলছেন যে সুলতানের দেহ নাকি একেবারে পচে গিয়েছিল, তাহলে ওটা যে সুলতানের দেহ সেটা কিভাবে বুঝলেন? একটু দাঁড়ান, একটা জিনিস দিচ্ছি। এটা দেখুন। এগুলো সুলতানের ব্যবহৃত জিনিস। পালানোর সময় এই পাঞ্জাবিটা সুলতানের পরনে ছিল।
এরকম একটা পাঞ্জাবি সুলতান ভাইয়ের ছিল দেখেছি। কিন্তু তুমি কিভাবে নিশ্চিত হলে যে এটাই সুলতানের পাঞ্জাবি? আমি তো ঠিক আমরা নিশ্চিত এটা সুলতানের পাঞ্জাবি। মারা যাওয়ার সময় সুলতানের পরনে এটা ছিল। হতে পারে। আচ্ছা, আমরা কি এখন আসতে পারি? একটু দাঁড়ান, একটা জিনিস দেবার আছে। এই নিন সুলতানের ডেথ সার্টিফিকেট। আমরা তাহলে এবার আসি। আসুন। আম্মা, আরে সুলেমান, এসছিস বাবা? তোর কথা কতদিন ধরে আমার মনে হচ্ছিল। এসো ভাই, আমার কাছে এসো। থাক মা, ওরকম ময়লা হাতে ওদেরকে ধরবেন না, ওদের শরীর খারাপ করতে পারে। মাটি কখনো নোংরা হয় না বৌমা, নোংরা হয় মানুষের মন। এই মাটিতে আমরা সবাই জন্মেছি, আবার এই মাটিতেই আমরা সবাই মিশে যাব। আর মাটিতে থাকলে, মাটির উপরে হাঁটলে তোমার সন্তানেরা ভালো থাকবে। আর দাদা দাদির আশীর্বাদে ওদের কিচ্ছু হবে না। আয় বাবু, আয় আমার কাছে। থামো তো তুমি। বাবা চল ঘরে চল। বৌমা চলো ঘরে যেয়ে বসবে। না, আমি যাব না, আমি বরং ঘরে গিয়ে বিশ্রাম নিই। তুই আমার সাথে চল। তো হঠাৎ না বলে কয়ে চলে এলি যে? এটা আবার তুমি কেমন কথা বলছো? না বলে কয়ে মানে? নিজের বাড়িতে আসবে তাকে আবার বলে কয়ে আসতে হবে নাকি? যখন ইচ্ছে হবে তখনই চলে আসবে। আরে না রে বাবা, আমি কি তাই বলেছি নাকি? ওর তো পুলিশের চাকরি, সবসময় ছুটি পায় না, হঠাৎ করে চলে এলো। পুলিশের চাকরিটা আমার আর নেই আব্বা। নেই মানে? কি হলো বাবা, চুপ করে আছিস কেন? নেই মানে কি? নেই মানে ওর চাকরিটা চলে গেছে। আপনার মেজো ছেলের জন্য আজকে আমাদের এই অবস্থা। আমি জানতাম ও আপনাদের বলতে পারবে না, তাই আমি বলতে এলাম। সুলতানের জন্য ওর চাকরি যাবে কেন? কোনো সরকারি চাকরিজীবীর পরিবারের কোনো ব্যক্তি যদি সমাজ বিরোধীমূলক কাজ করে, মুখ সামলে কথা বলো। আমার সুলতান সমাজ বিরোধী ছিল না। তুমি চুপ করবে? আমি বলছি আব্বা, আমার চাকরি চলে যাওয়ার জন্য কেউ দায়ী নয়। আমি এখানে থাকতে এসেছি। আমি আমার পরিবার সহ এখন থেকে এখানেই থাকবো। হ্যাঁ, এটা তো ভালো কথা। এটা তো তোরই বাড়ি, তোর যতদিন খুশি এখানে থাকবি। তোর চাকরিটা চলে গেল, এটা শুনে খুবই খারাপ লাগছে। থাক না এসব কথা এখন, মাত্র তো এলো। বিশ্রাম নিক, হাত মুখ ধুক, একটু খাওয়া দাওয়া করুক, তারপর না হয় কথা বলুক। আব্বা, তাহলে আমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নেই। যাও, বিশ্রাম করো বেটা। চল। এসব কি অঘটন শুরু হয়েছে বলো তো? আমাদের সংসারের উপর কার এমন নজর পড়লো? একের পর এক ক্ষতি, খারাপ খবর। এখন কি হবে? কি আর হবে, এখানেই থাকবে। আমরা যা খাবো ওদের চারজনের জন্য তাই হবে। যাও, তুমি ওদের খাবারের ব্যবস্থা করো, যাও। কি স্থির করে ফুলমিয়া? কবে যাচ্ছ গ্রামে? আমি কিছু স্থির করতে পারছি না ম্যাডাম, কি যে করি। তার মানে এটা তুমি কিরকম কথা বললে ফুলমিয়া? তবে কি তুমি তোমার শ্বশুর বাড়িতে গিয়ে খবরটা দেবে না? আরে এটা মৃত্যু সংবাদ বলে কথা। এসব সংবাদ কি চেপে রাখতে আছে? আমি জানি,
আমি জানি তাদেরকে খবরটা জানানোর দরকার, কিন্তু জানানো দরকার তো বটেই, এবং যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি। কিন্তু এখানে তুমি কিন্তু কেন বলছো এটাই আমি বুঝতে পারছি না। এত বড় দুঃসংবাদ আমি তাদেরকে কি করে বলবো সেটাই তো ভাবছি। দুঃসংবাদ যত বড়ই হোক তাকে তো মেনে নিতেই হবে। তুমি যাও ফুল, তাদেরকে গিয়ে খবরটা দিয়ে আসো। আমি পারবো না, সুলতান ভাইয়ের মৃত্যুর সংবাদ আমি নিজে বই নিয়ে যেতে পারবো না। আমি কি করে গুলভাবের সামনে গিয়ে দাঁড়াবো? অন্তরা তো সহ্য করতে পারবে না। আমি ওদেরকে কথা দিয়েছিলাম আমি ফেরার সময় সুলতান ভাইকে নিয়ে যাব। এখন তার মৃত্যুর সংবাদ দিয়ে আমি কি করে তাহলে কি করবে? আর তো কেউ নেই যে তাকে দিয়ে খবর পাঠাবে। সুলেমান ভাই থাকলে নয় তাকে দিয়ে খবরটা পাঠানো যেত, কিন্তু এখন তো তিনি গ্রামে চলে গেছেন। আগের বার নয় সুলেমান ভাই সঙ্গে ছিলেন, কিন্তু এখন আমি একা তাদের সামনে গিয়ে দাঁড়াবো কি করে? প্রত্যেকটা মানুষ আশা নিয়ে বসে আছে যে সুলতান ভাই ফিরবে, কিন্তু এখন তো তারা ভেঙে পড়বে। তা ঠিক, এখন তুমি ছাড়া আর কে বা আছে? তুমি হচ্ছে সে বাড়ির জামাই, এখন তো তোমার উচিত তাদের পাশে গিয়ে দাঁড়ানো। আমি বলি কি ফুল, পাগলামি ছাড়ো, তুমি নিজেই গিয়ে খবরটা দিয়ে আসো। ম্যাডাম। হ্যাঁ ফুল, তুমি এই সময় তাদের পাশে গিয়ে দাঁড়ালে তারা অনেকটা ভরসা পাবে। ছেলেটাকে এত করে বলছি কাপড় চোপড়গুলো এভাবে ছড়িয়ে ছিটে রাখিস না, কে শুনবে আমার কথা? এবার আসো, খুব করে বকে দেব। এত বড় ছেলে, বললাম একটা বিয়ে কর, ঘর সংসার কর, না শুনবে না। আমার একা একা এত কাজ করতে ভালো লাগে না। এবার এলে বলবো তোমার আর দেশ উদ্ধার করতে হবে না, বিয়ে টিয়ে করে ঘর সংসার করো, নাতিপুতির মুখ দেখে মরতে চাই। এসব তুমি কি করছো পারো? দেখো না তোমার ছেলের কাণ্ড জ্ঞান, দেখো কাপড় চোপড়গুলো কেমন ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এসেই তো বলবে যে মা এটা দাও ওটা দাও। আমাদের সই মরার বেঁচে নেই পারুল। না, আসবে, আমি বিশ্বাস করি না। আমার সুমি বল নিশ্চয়ই ফিরে আসবে, ফিরে আসবেই আসবে। তুমি সব কি পাগলামি করছো? আমাদের সই মরার কোনোদিন ফিরে আসবে না, ও মরে গেছে। না না, ও মরেনি, ও আসবে, ও ফিরে আসবে। আমার সুমি বল মরতে পারে না, মরতে পারে না, মরতে পারে কর্তা কর্তা কর্তা, তুই এরকম সারের মতো চেঁচাচ্ছিস কেন? বলি মানুষের সমাজে বিচার যদি নাই থাকে সেই সমাজে বাস করে লাভ কি বলুন? তার চেয়ে ওই জঙ্গলে বাস করাই তো ভালো নাকি? কেন রে, তোর আবার হঠাৎ করে জঙ্গলে গিয়ে বাস করার শখ হলো কেন? নতুন করে কোনো ঝামেলা পাকিয়েছিস নাকি? কর্তা, আপনিও আমাকে এই কথা বলছেন, আমি শুধুই কি ঝামেলা বাঁধাই? আমাকে মোহরালির ছেলে আরেকটু হলেই তো। কেন? নিশ্চয়ই তুই কিছু বলেছিলি। আমি কিছু বলিনি কর্তা, এই খামোকা এসে আমার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিল, বলে কিনা আমি নাকি তাদের নামে খারাপ কথা বলি। আচ্ছা আচ্ছা বলেন তো কর্তা, আমি কারো নামে বাজে কথা বলতে পারি? না 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 না, সেরকম লোক তো তুই নোসই। তাহলে বলুন কর্তা, এর একটা বিচার হওয়া উচিত কিনা? তুই চিন্তা করিস না কেসটা, মোহর আলীর গোমর ভাঙার অস্ত্র এখন আমার হাতে। তাই নাকি? তাই অস্ত্রটা কি কর্তা? মোহর আলীর ছেলের বউ আর ওই ভিনদেশি ছোকরাটা দিনে দুপুরে পথে ঘাটে কেষ্টলীলা করে বেড়াচ্ছে, তা আমি নিজে চোখে দেখেছি। তাই নাকি কর্তা? তা কখন, কোথায় দেখলেন? দেখেছি, এবার তোরাও দেখবি। মোহর আলীকে এবার আমি বাগে পেয়েছি, এবার মোহর আলীর গোমর আমি ভাঙবই। এ তো খুশির খবর কর্তা, আমাকে অপমান করার প্রতিশোধটা এবার নেওয়া হবে। এই যত নষ্টের গোড়া ওই ভিনদেশি ছেলেটা। না রে কেষ্ট, নষ্টের মূল বলছিস কেন? ওই তো এখন আমাদের তুরুপের তাস, শুধু সুযোগ মতো চাল দিলেই হলো, তাহলেই ব্যাস মোহর আলী কুপোকা। এখন তাহলে কি করতে হবে? একটা ছোট্ট কাজ, গ্রামের সবাইকে ব্যাপারটা জানিয়ে দিতে হবে। কিন্তু কিন্তু এই সত্য কথাটা কি, তাই তো এখনো বুঝলাম না। তোর মাথায় কিচ্ছু নেই রে কেষ্টা, এটা একটা গোবর গণেশ। এই সাধারণ কথাটা তোর মাথায় ঢুকলো না? আরে পাঠা,
মোহর আলীর ছেলের বউটার সাথে ওই বিদেশি ছোকরার যে বর বউ খেলা শুরু হয়েছে, সেই কথাটা গ্রামের সবাইকে জানাতে হবে না? একদম ঠিক কথা বলেছেন, একদম ঠিক। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার পড়িলে ধরা বধিব পরা। তোমাকে যদি সেদিন আমি বিয়ে করতাম, মিজান ভাই, এত খুশির কি হলো? কমলা তুমি কিছু বলছিলে? না, বলছিলাম যে এত খুশির কি হলো, একা একা হাসছেন যে? আচ্ছা কমলা, তুমি কখনো একা একা হেসেছো? কেন একা একা হাসবো কেন? এই ধরো তোমার যদি খুব আনন্দ হয়, তখনও তুমি একা একা হাসোনি? তা হয়তো দু একবার হেসেছি। তাহলে তোমার জীবন সার্থক কমলা। এই ধরো যাদের জীবনে একা একা হাসার কোনো কারণ ঘটেনি, তারা হলো দুর্ভাগা। আর যাদের জীবনে একা একা হাসার কারণ ঘটে, বললাম তো তাদের জীবন হলো সার্থক। তাহলে তো হাবু পাগলার জীবনে সবচেয়ে বেশি সার্থক। কি মিজান ভাই? হাবু পাগলা? সে আবার কে? ওই যে বটতলায় দেখেননি, সারাদিন বিড়বিড় করে কি যেন বলে আর হাসে। আসলে ধুম পাগল তো, তাই। আমার কথা শুনে হাসছেন কেন মিজান ভাই? আমি বুঝি হাসির কথা কিছু বললাম? কমলা, আমাকে কি তোমার পাগল মনে হয়, ওই হাবু পাগলের মতো? একটু একটু। মানে মানে জানি না, জান। এই কমলা, কমলা চলে যাচ্ছ কেন? কি বলতে এসেছিলে সেটাই তো বললে না। পাগল। আচ্ছা হীরা, পীর বাবাকে আমাদের সম্পর্কে আর কোনো কিছু বলেছেন? নতুন করে আর কি বলবেন বাবু? তিনি তো আগেই বলেছিলেন আমাদের এখন খুব খারাপ সময় যাচ্ছে, আরো কিছুদিন আমাদেরকে এই অবস্থা পার করতে হবে। আল্লাহ, আর কতদিন আমাদেরকে যন্ত্রণা সহ্য করতে হবে? আর কতদিন আমাদেরকে এই কষ্ট নিয়ে দিন কাটাতে হবে? বুবু, তুমি এভাবে কেঁদো না, এভাবে ভেঙে পড়ো না বুবু। যিনি এরকম দুঃখ দেন, তিনিই দেখবে সব দুঃখ কাটিয়ে দেবেন। কবে কাটবে হীরা? সুলতান যেদিন গেছে সেদিন থেকে একটা রাত আমি নিশ্চিন্তে ঘুমাতে পারিনি। তারপর থেকে একের পর এক দুর্ঘটনা লেগেই আছে। সবই তো জানি বুবু, তোমার যেমন দুঃখ, দুঃখ কি আমারও নেই? আমিও তো এই সংসারে কতগুলো বছর ধরে আছি বলো, সুখে দুঃখে সবকিছুতে আমিও তো একাকার হয়ে মিশে আছি বুবু। আমাদের কথা না হয় ছেড়েই দে, কিন্তু তোর ভাইজান নানান দুশ্চিন্তায় তার শরীরটা যে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ভাইজানকে তুমি বোঝাও বুবু, তিনি আর চিন্তা করে কি করবেন বলো তো? সবই তো আল্লাহর হাতে। তিনি শুধু শুধু চিন্তা করে শরীরটাই তো খারাপ করবেন। আমি তো কত বোঝাই, কিন্তু সে আমার কথা শুনলে তো? সবই বুঝি বুবু, সংসারের এমন খারাপ সময় যাচ্ছে, তাকে বোঝালেই বা তার মন বুঝ মানতে চাইবে কেন বলো তো? তবুও তো তিনি আছেন বলেই আমরা একটু ভরসা পাই। তিনি যদি বিচলিত হয়ে পড়েন, তবে আমাদের তো আর দাঁড়াবার জায়গায় থাকবে না। একে আমাদের চারপাশে শত্রুর অভাব নেই, তার উপরে আমান বাইরের লোকের সাথে ঝগড়া করে বসেছে। আবার নতুন করে কি ফ্যাসাদ যে হয় কে জানে। ফ্যাসাদ হলেই হলো, তুমিও তো চিন্তা করো না তো বুবু। এ নিয়ে যদি কোনো কিছু হয় তাহলে সেটা আমি মোকাবেলা করব। কেন ওরা এই সংসার নিয়ে এত নাক গলাবে? আমার তো মনে হয় আমার ঠিক কাজটাই করেছে। যত নরম পাবে
ততই লোকে পেয়ে বসবে। তুই তো বলছিস যে আমান ছোট, কিন্তু ও ছোট মানুষ হয়ে ও কি বুঝে যে যাদের সাথে ও ঝগড়া করেছে তারা এক একটা শয়তানের গাছ? আমি আমার সুলতানকে হারিয়েছি, মিজানকে হারিয়েছি, আবার যদি আমানকে। ছি বুবু, এসব কি কথা বলছো? ওদের এত সাহস নেই যে আমানের কোনো ক্ষতি করবে। আমরা এত বছর ধরে এই গ্রামে আছি, কে কি করতে পারবে না পারবে সেটা আমরা ভালো করেই জানি। তুমি শুধু শুধু চিন্তা করে শরীরটা খারাপ করো না বুবু, আমানের কিচ্ছু করতে পারবে না ওরা। তুই ওকে একটু বোঝাস তো, ও যেন বাইরের লোকের সাথে এভাবে আর ঝগড়াঝাটি না করে। সে আমি বুঝিয়ে বলবো বুবু, কিন্তু গ্রামের মানুষের এই কুৎসার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতেই হবে, প্রতিবাদ করতেই হবে। আমরা যদি পিছিয়ে যাই না, তাহলে ওরা তোরা পেয়ে বসবে। যে যাই বলুক, আমার আর ক্ষমতা নাই যে ওদের কুৎসার বিরুদ্ধে আমি জবাব দেব। আমার মনের অবস্থা এমন হয়েছে যে আমার আর কিচ্ছু করা সম্ভব না। শুধু আল্লাহর কাছে দোয়া করি, আমি যদি কোনো অন্যায় না করে থাকি আর কোনো অন্যায়কে যদি প্রশ্রয় না দিয়ে থাকি, তাহলে আল্লাহ যেন যারা আমাদের নামে কুৎসা রটাচ্ছে তাদের শাস্তি দেয়। তোমার পান। তোমাদের মেজুবো দেখছি গ্রামে একটা কেলেঙ্কারি না বাঁধিয়ে ছাড়বে না। বলি তোমরা গ্রামে মুখ দেখাবে কি করে? হ্যাঁ, কেন মেজো বউ আর কি করলো? তোমরা কি অন্ধ নাকি সবকিছু শুনে বুঝে না বুঝার ভান করো? যেমন তুমি তেমন তোমার বাবা মা। আচ্ছা, এত ভনিতা না করে কি হয়েছে সেটা সোজাসুজি বললেই পারো। ওইসব কথা মুখে আনতেও আমার ঘৃণা করে। ছি 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 ছি। তাহলে আর বলতে হবে না, চুপ করে থাকো। ওহো, তুমি তো আবার তাও পারো। দেখে শুনে চুপ করে থাকা যায় না, তাই বলছি। নইলে কারো ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। সে তো আমি ভালো করেই জানি। এবার আসল কথাটা কি বলবে? তোমাদের মেজুবো আর নতুন ছেলেটা, ওদের দুজনের ফষ্টি নষ্টি তার চোখে দেখা যায় না। বিদা, তুমি কি কোনো কিছু ভালো চোখে দেখতে পারো না? সবকিছু এত খারাপ ভাবে নাও কেন? তুমি তো চিরদিন শুধু আমার দুষ্টাই দেখলে। আমার কথা যদি বিশ্বাস না হয়, সত্যি মিথ্যা যাচাই করে দেখো না। দেখো আমিরা, ঘরের বউ সম্পর্কে এরকম কথা আর কোনোদিন মুখে এনো না। তার সঙ্গে তোমার যত শত্রুতাই থাক, তুমি ভুলে যেও না সে কিন্তু এই বাড়িরই একজন। এখন আমি বলছি তাই তোমার খারাপ লাগছে। কিছুদিন পর যে গ্রাম শুদ্ধ লোক বলবে, তখন কি করবে? তারা যখন বলবে তখন সেটা দেখা যাবে। এবার তুমি নিজের মুখে একটু লাগাম দাও তো। নিজের চোখে যা দেখলাম তাই বললাম। তোমাদের মেজু বউ অত সহজ মেয়ে নয়, এ আমি বলে রাখলাম। ওর বেলা তো কেউ তোমরা চোখে দেখো না, না তুমি না তোমার বাবা মা। দেখো হামিদা, আমি কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করতে পছন্দ করছি না। আর তোমাকেও বলছি, তুমি এই ব্যাপারে কথা বলা বন্ধ করো। এমনিতে বাড়িতে শোকের মহল, অনেকদিন ধরে সুলতানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আর তারই মধ্যে যদি আব্বা আম্মার কানে এই সমস্ত কথা যায়, তাহলে কিন্তু তারা খুব দুঃখ পাবেন। এই জামাটা আমাকে কলকাতা থানা থেকে দিয়েছে। সাথে একটা ঘোষণাপত্র। সুলতান ভাই মারা গেছে। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি।
জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।